নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, কোথাও কিছু মরে পচে থাকলে দুর্গন্ধ বের হয়, ফুলের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে নাকি সুগন্ধ আসে, আর ভূতের বাড়িতে থাকলে গা ছমছম করবে না, আলাদা একটা অনুভূতি হবে না, তা কি করে হয়? সেখানকার পরিবেশই থাকবে অন্যরকম। আলো বাতাস চলাচল কম করবে, একটা গুমট ভাব থাকবে, মনে হবে যেন বাড়িটা সব বাড়ির থেকে আলাদা। কেমন যেন একটা থমথমে ভারী ভারী পরিবেশ। এমনই একটি বাড়িতে থাকে দামিনী। সেখানকার বেশ কিছু অভিজ্ঞতা এর আগেও সে শেয়ার করেছে। তবে আজ তোমাদের যে কথাগুলি শেয়ার করবে সেগুলো একটু অন্যরকম। অসংখ্য ধন্যবাদ তোমাকে দামিনী, ঘটনাগুলি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিতদা, কেমন আছো? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমার কাছে ঘটনার অভাব জেনেও ঘটনা পাঠাতে পারিনি। তাই আজ একসাথে বেশ কিছু ঘটনা পাঠিয়ে রাখছি, তুমি তোমার মতো করে শুনিও। কিছুদিন আগে এখানের একজন স্থানীয় বাসিন্দা এক মহিলার থেকে আমি এটা জানতে পারলাম যে এই পাড়ায় যতগুলো বাড়ি আছে সব বাড়িতেই প্রায় বাস্তু দোষ আছে। আসলে এটা এক সময় জলা জমি ছিল, মানুষ মেরে পুঁতে রাখা হতো নাকি এখানে। কারণ একটু ভেতরের দিকে জায়গাটা, লোকজন কেউই থাকতো না। পরে আস্তে আস্তে জমি ভরাট করে মানুষজন থাকতে শুরু করলো। যে যেমন পেরেছে তেমনই তখন বাড়ি বানিয়েছে। ফলে কম বেশি সব বাড়িতেই বাস্তু সমস্যা। অনেক রকম ঘটনা ঘটে এখানে। যেমন আমাদের রান্নাঘরের সামনে একটা বেল গাছ আছে। লোকেরা বলে সেই গাছে নাকি একজন ব্রহ্মদৈত্য থাকেন। কে দেখেছে না দেখেছে তা জানি না, কিন্তু একবার আমাদের সঙ্গে একটা ব্যাপার হয়। একদিন সন্ধেবেলায় মা লুচি ভাজছিল, সঙ্গে আলু ও টমেটো দিয়ে একটা তরকারি করেছিল। তো মা যখন লুচি ভাজছে তখন সামনের লাইট পোস্টের আলোটা হঠাৎ করে নিভে গেল। অন্যান্য জায়গায় ঠিকই আলো জ্বলছে, শুধু এটাই নিভে গেল। সেই জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার। পরে যখন আমরা সেই লুচি তরকারি খেলাম, তারপরেই আমার আর মায়ের সে কি শরীর খারাপ, পেটের মাঝখানে চিনচিন করে ব্যথা। পরে আমরা অনুমান করেছিলাম যে লাইট পোস্টের লাইট অফ হয়ে যখন সব অন্ধকার হয়ে গেল তখন হয়তো কিছু দৃষ্টি পড়েছিল এই খাবারে। সে ব্রহ্মদৈত্য নাকি অন্য কিছু তা অবশ্য বলতে পারবো না। এছাড়াও দেখেছি দুপুরের দিকে, মানে বেলা ওই 12টার পর মাঝে মাঝেই ধূপধাপ করে আওয়াজ হয় ওদিক থেকে। বিশেষ করে যেদিন আমাদের বাড়িতে আমিষ রান্না হয় সেই দিন। কারণ কথিতই আছে ব্রহ্মদৈত্যরা এসব আমিষ রান্না পছন্দ করে না। যদিও যাদের বাড়ির এই বেলগাছটা তারা নাকি কিছু টের পায় না। টের পায় না নাকি চেপে যায় তাও জানি না। তো এটা তো বললাম আমাদের পাশের একটা বাড়ির ঘটনা। এবার অন্যদিকের আরেক পাশের বাড়ির ঘটনা বলি। ওই বাড়িতেও যারা থাকে তারা কি কিছু টের পায় না নাকি জানি না, কিন্তু ওই বাড়ির লোকেরা যখন কোথাও বেড়াতে যায়, বাড়ি ফাঁকা থাকে, তখন অনেক রকম ঘটনা ঘটে।
বাড়িটাকে যেন ফাঁকা বলে মনে হয় না, মনে হয় কারা যেন আছে। মাঝে মাঝেই বাসনপত্রের নাড়াচাড়া শব্দ হয়, কারা যেন কথা বলছে মনে হয়। মাঝে মাঝে ওদের জানলার কাচের ওপরে মানুষের ছায়া পড়তে দেখা যায়। যখন কিনা ওই বাড়িতে আর কেউ নেই, তাহলে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? পাশাপাশি দুটো বাড়ির কথা বললাম অমিতদা, আর আমাদের বাড়ির কথা তো আগেই বলেছি। হঠাৎ হঠাৎ চিৎকার, আচমকা আচমকা হাসির শব্দ, কান্নার শব্দ, কত কিছু শোনা যায়। যেমন এই তো কিছুদিন আগে, সেদিন রাতে আমার আর মায়ের কারোরই ঘুম আসছিল না, দুজনেই আমরা জাগা। তো মাঝরাত নাগাদ হঠাৎই কার যেন একটা চিৎকার শুনতে পেলাম। আমরা দুজনেই শুনেছি, মনে হলো যেন আওয়াজটা আমাদের জানলার পাশ দিয়ে রাস্তায় বেরিয়ে গেল। আমরা তো দুজনেই অবাক। এছাড়াও ভৌতিক ঘটনার মাঝে মাঝে তুমি ব্যাকগ্রাউন্ডে যে একটা খিলখিলিয়ে হাসির আওয়াজ ইউজ করো, ঠিক ওই রকম একই ধরনের হাসির আওয়াজ আমরা শুনতে পাই। ওটা কি কোনো মানুষের আওয়াজ? ওরকম ভয়ঙ্কর ভাবে রাতের বেলা কে হাসতে পারে? আর এইসব ব্যাপার যখন ঘটে তখন খেয়াল করে দেখেছি বাড়িতে কেউ থাকে না, বিশেষ করে ওপর তলে তো কেউ নেই। তাহলে কোত্থেকে আসে এই আওয়াজগুলো? তো অমিতা, আমাদের বাড়ি আর আমাদের পাশের দুটো বাড়ির ঘটনা বললাম। মোটামুটি এখানকার সব বাড়িরই এই একই অবস্থা। কি নিয়ে যে আমরা থাকি এখানে তা শুধু আমরাই জানি। আর এখনো আমাদের এই পাড়াটা অন্যান্য পাড়ার থেকে আলাদা। সবসময় কেমন যেন একটা থমথমে গুমট ভাব, ভারী ভারী পরিবেশ। তো এই ছিল বন্ধুরা দামিনীর পাঠানো প্রথম ঘটনা। এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটাও শেয়ার করেছে দামিনী। কেমন লাগছে তোমাদের আজকের ঘটনাগুলো, কতখানি ভয় লাগছে জানাতে থাকো। তো শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। অমিতদা, গত ঘটনায় তোমাকে আমার বড় মাসির কথা বলেছিলাম, যে মাসি আমায় ছোট ছোট বেশ কিছু ঘটনা বলেছে। তারই মধ্যে আজ তোমায় একটা ঘটনা বলছি। মাসি একদিন কোনো দরকারে একটু বাইরে বেরিয়েছিল। কাজ সেরে যখন ফিরছিল তখন দুপুর গড়িয়ে যায়। তো জায়গাটা ছিল নওদাপাড়া সেই গলিটা। রাতের বেলায় যেখান থেকে যেতে আজও গা ছমছম করে। তো মাসির যেহেতু সেদিন অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই ওই রাস্তা দিয়েই মাসি ফিরতে লাগে। ভাবে যে দুপুর বেলা, ফুটফুটে আলো চারদিকে, এর মধ্যে আর কি হবে। তো ওই রাস্তা ধরে মাসি যখন ফিরছিল তখন রাস্তার ধারে এক জায়গায় গোপাল বলে একজনের একটি শববাহী যান দাঁড়িয়েছিল। দ্বিতীয় আর কোনো লোকজন ওখানে নেই। মাসি ওই গাড়িটার পাশ দিয়ে হেঁটে যায়। তখনও পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। বাড়িতে ফিরল, কাজকর্ম সারল, কোনো অসুবিধে নেই। শুধু মাঝে মাঝে পিঠে একটু একটু জ্বালা জ্বালা করছিল। মাসি আরো তো গুরুত্ব দেয়নি, কারণ গরমকাল, এরকম তো হরদমই হয়। কিন্তু বিকেলে গা ধুতে গিয়ে মাসির পিঠের জ্বালা পোড়াটা বেড়ে গেল। মেশুকে তখন ডেকে বলল, কি গো শুনছো, একটু এদিকে এসো না। আমার পিঠে দেখো তো কি হয়েছে, এত জ্বালা পোড়া করছে কেন? মেশো দেখতে গিয়ে দেখল পিঠের ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা একটা আঁচড়ের দাগ, স্পষ্ট 5টা নখের ছাপ, ক্ষত চিহ্ন, লাল হয়ে আছে জায়গাটা। মাসিকে সে কথা জানালে মাসি বলল, আঁচড়ের দাগ? কে আঁচড় দেবে? কখনই বা আঁচড় দিল? আমি তো কিছুই টের পাইনি।
হয়তো সেই আঁচড় ওই গাড়িটার পাশ দিয়ে আসার সময় দিয়েছিল কিছুতে। তাড়াহুড়োয় মাসি হয়তো টের পায়নি। না হলে ভাবো, কাপড়ের উপর দিয়ে কেউ আঁচড় দিল, পিঠ ছুলে গেল, অথচ কাপড়ের কিছু হলো না। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটা কিন্তু ভয়ঙ্কর আর ভাবার মতো একটা ঘটনা। আর আজকের ঘটনাগুলো একটু ছোট ছোট, কিন্তু কোনোটাই খারাপ নয়। সবকটার মধ্যেই গা ছমছমে একটা ব্যাপার আছে, ভয়ঙ্কর ভাবার মতো ব্যাপার। তো এবারে চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। এটা যে শেয়ার করেছে সেই নিজের নাম পরিচয় গোপন রাখতে চায়, তাই নাম না করেই অসংখ্য ধন্যবাদ জানালাম তোমাকে দারুণ এই ঘটনাটি শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, তোমাদের বলি, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা শেয়ার করতে চাও, যদি চাও যে তোমাদের ঘটনাও মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে পারো তোমরা সেইভাবেই তোমাদের ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। হ্যালো অমিতদা, আমি অলৌকিক পরিবারের একজন সদস্য প্লাস নিয়মিত শ্রোতা। আজ আমি তোমাকে আমার হাজবেন্ডের সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা বলবো। মাত্র দিন কয়েক আগে ঘটেছে এটা। পেশায় আমার হাজবেন্ড একজন প্লাই মিস্ত্রি। প্লাইয়ের যে শোকেস, আলমারি এসব তৈরি হয়, আমার হাজবেন্ড সেই কাজই করে। ফলে কাজের জন্য প্রায়ই ওকে এদিক ওদিক, এর বাড়ি তার বাড়ি যেতে হয়। এইরকমই একবার ও একজনের বাড়িতে গিয়েছিল। ভদ্রলোকের নাম বলছি না, কারণ এই বাড়িতে এখনো কাজ চলছে। তো সেই ভদ্রলোকের বাড়িতে একই সঙ্গে 3 রকম মিস্ত্রির কাজ হচ্ছে: প্লাই মিস্ত্রি, পাথর মিস্ত্রি আর রং মিস্ত্রি। কারণ ভদ্রলোকের টাকা পয়সার কোনো অভাব নেই, রাজধানী এক্সপ্রেসের ড্রাইভার। তোমার হাজবেন্ড যেদিন গেল, গিয়ে দেখে অলরেডি পাথরের কাজ চলছে, রং মিস্ত্রি সেদিন আসেনি। তো এরপরে ও কাজে লেগে পড়ল। দুপুর ওই 1টা পর্যন্ত কাজ করলো, তারপর বাড়িতে খেতে এলো। কারণ ওখান থেকে আমাদের বাড়ি বেশ কাছেই, মিনিট 10-এর রাস্তা। তো খাওয়া দাওয়া করে আবারও কাজে গেল। বেলা তখন 2টো। গিয়ে আবারও কাজে লেগে পড়ল। আধ ঘন্টা মতো কাজ করেছেও। তারপরে একটা ঘটনা ঘটল। একজন লম্বা চওড়া বয়স্ক ভদ্রলোক বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলেন। পাথর মিস্ত্রিটি যেখানে কাজ করছিল সেখানে গিয়ে দাঁড়ালেন। মিস্ত্রি কাজ করছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমার হাজবেন্ড কিছু বলেননি, কারণ ভেবেছিল যে বাড়িরই কেউ হবে, হয়তো কাজ দেখাশোনা করছে। তো লোকটি 5-7 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখলেন। পাথর মিস্ত্রিটি খেয়াল করেনি কিনা জানি না, উনি এক মনে কাজ করে যাচ্ছেন, লোকটির দিকে তাকালেনও না। তো একটু পরে লোকটা আবার আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। উনি যেতেই আমার হাজবেন্ড তখন ওই পাথর মিস্ত্রিকে বললেন, লোকটা কে গো? পাথর মিস্ত্রিটি যেন আকাশ থেকে পড়লেন, বললেন, কোন লোকটা? আমার বর তখন আবারও বলল, আরে এইমাত্র যে লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাজ দেখছিল। কিন্তু পাথর মিস্ত্রি লোকটি বলে, কিন্তু আমি তো কোনো লোককে দেখিনি, মনে ভুল দেখেছেন কিছু আপনি। কিন্তু আমার হাজবেন্ড তো মানতে নারাজ। এক ঝলকের জন্য কিছু একটা চোখে পড়লে সেটা ভুল দেখা হতে পারে, কিন্তু 5-7 মিনিট ধরে কোন একটা জিনিসকে তো মানুষের ভুল দেখতে পারে না। তো এর পরে ওনারা দুজনেই ওপরে উঠল,
সব জায়গা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মানুষ তো দূরের কথা, মানুষের একটা পায়ের ছাপ পর্যন্ত নেই। আমার হাজবেন্ড তো খুব অবাক হয়ে গেল, রীতিমতো ভয়ও পেয়ে গেল। লোকটা ওপরে উঠল সেটা তো দেখা গেল, কিন্তু গেল কোথায়? তো বাড়িতে ফিরে যখন আমাকে এসব কথা বলল, আমিও তো শুনে ভয় পেয়ে গেলাম। দিনে দুপুরে লোকজনের মধ্যে এইরকম ঘটনা এ তো ভাবা যায় না। তাই আমি ওকে বারণ করলাম যে তোমার আর ওখানে কাজে দিতে হবে না। ও বলল যে না, সেটা খারাপ দেখায়, অর্ডার নিয়ে ক্যান্সেল করে দেওয়া ঠিক না। আমি তখন আর কি বলবো, ওকে একটু সাবধানে কাজ করতে বললাম। তো পরদিন আবার যখন ও ওই বাড়িতে কাজে গেল, তখন পাশের বাড়ির রাজমিস্ত্রি কটা ছেলে এসেছিল দেখতে। তারা বোধহয় ওই বাড়িতে আগে কাজ করেছে। ওরা বলল, এই বাড়িতে সাবধানে কাজ করবেন দাদা, বেশি রাত অবধি কিন্তু এই বাড়িতে থাকবেন না, এই বাড়িতে ভূত আছে। গতকাল থেকে যে সংশয়টা দানা বাঁধছিল, তার মানে সেটাই সত্যি। রেল লাইনের পাশেই ওই বাড়িটি। অনেকে তো লাইনে গলা দেয়, আত্মহত্যা করে, হয়তো তাদেরই মধ্যে কেউ হবে। এখনো ওই বাড়িতে কাজ শেষ হয়নি। আমার হাজবেন্ড এখন ওই বাড়িতে কাজে যায়, কিন্তু দিনের আলো থাকতে থাকতেই আবার ফিরে আসে। সূর্যাস্তের পর আর কোনো মিস্ত্রি ওই বাড়িতে কাজ করে না। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। দিনে দুপুরেই যেখানে এরকম ঘটনা ঘটে, রাতের অন্ধকারে তাহলে কি হতে পারে? ভাবতেই তো ভয় লাগে। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকের দুটো ঘটনাই দুর্ধর্ষ, বিশেষ করে তোমার হাসি গায়ে কাটা দেওয়ার মতো। তোমায় যত ধন্যবাদ দিই তত কম মনে হয়। গীতাদি লিখেছে, হ্যাঁ ভাই, তোমার ঘটনার জন্য অপেক্ষা করছিলাম, এখন ঘটনা শুনছি তোমার এই অমৃত কণ্ঠে। টিএনটি রুম লিখেছে, অলৌকিক থেকে আমরা কত ঘটনা জানতে পারি, কত কি জানার আছে। হ্যাটস অফ ইউ, অনেক বড় হও। মনীষা কাকিমা লিখেছে, দুর্দান্ত তোমার কণ্ঠ, আরো দারুণ। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার ঘটনার অপেক্ষা করছিলাম, কখন শুনবো। মিষ্টি কণ্ঠে অসাম লাগে ঘটনাগুলো, ভালো থেকো ভাই। সুদেশা সিংহ রয় লিখেছে, দুর্দান্ত দুটো ঘটনা শুনলাম। মামনি রয় লিখেছে, অ্যামেজিং। এছাড়াও আরো কমেন্ট করেছো শিব মুভিজ, অমিতা জেঠিমা, অর্কপ্রভ নস্কর, আবুল হোসেন, অনিন্দ মিত্র, দামিনী পাল, এমডি মঞ্জু, বিটিএস আর্মি গার্লস, মারিয়া বাড়ই, বিজয় রয়, চন্দন, আশিস কোলে, মেঘা দাস, সন্ধ্যা ঠাকুর, পলি সেন, সুপ্রিয়া দাস, মিঠুন পাল, মায়াদি, রিমা বিশ্বাস, ক্ষমা অধিকারী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।